স্টুডেন্টস পরপর দুইটা ক্লাস গতকালকে একটা ক্লাস আজকে আরেকটা ক্লাস সরি কেন গতকালকে ক্লাসটা নিতে হলো বলেছিলাম ওকে কিছু স্টুডেন্টস নতুন অ্যাড হয়েছে আমাদের গ্রুপে তোমরা গ্রুপের মেম্বার সংখ্যা দেখলেই বুঝবা সো তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যখন আমরা অন শিডিউল থাকি অন শিডিউল মানে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন যখন ক্লাসগুলো হয় তখন ক্লাসগুলো কিন্তু রাত 9টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্তই চলে রাত 9টা থেকে রাত 12টা বা 1টা তারপরে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয় কিন্তু যখন আমরা অফ শিডিউলে যাই অফ শিডিউল মানে ধরো আমি রোববার ক্লাস নিতে পারলাম না আমি চাইছি না ক্লাসটা মিস যেতে আমি ক্লাসটা সোমবার নিচ্ছি তখন ক্লাসের ডিউরেশন না ক্লাসে থাকাটাকে আমি একটু বাড়িয়ে দিই সময়টাকে একটু বাড়িয়ে দিই কারণ তোমাদের নানা রকম টিচার থাকতে পারে সেজন্য রাত 9টা থেকে ধরো রোববার ক্লাস নিতে পারলাম না সোমবার রাত 9টা থেকে মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত প্রায় কয় ঘন্টা 15 ঘন্টা ভিডিওটা রাখা হয় ওই ঘন্টার ভিডিওটা দেখার জন্য সো এটা হচ্ছে অফ শিডিউলের জন্য অন শিডিউলের জন্য না অন শিডিউল মানে রবি মঙ্গল বৃহস্পতি থাকলে ওই 9টা থেকে 12টা 12:30টার মধ্যে ভিডিওটা অফ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এটা গেল একটা বিষয় সেকেন্ড কেউ আমাকে মেসেঞ্জারে বললো যে তাদের থার্ড উইকের তোমরা অলরেডি থার্ড উইকের ইংলিশ অ্যাসাইনমেন্টটা পেয়ে গেছো এবং এই অ্যাসাইনমেন্টটায় কিছু পয়েন্টস যদি আলোচনা করা হয় ফার্স্ট অফ অল হয়তো কেউ আমার উপর রাগ করেছো কেউ হয়তো গাল ফুলিয়ে বসে আছো যে সেকেন্ড মানে তোমাদের ইংলিশের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা লাঞ্চেন গল্পের উপর যে লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা তোমরা কলেজে জমা দিয়েছো অনেকে এই অ্যাসাইনমেন্টটা রেডি করে আমার কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়েছো বা রিকোয়েস্ট করেছো যে স্যার আমার অ্যাসাইনমেন্টটা একটু কারেকশন করে দেন এবং আমি খুব বিনয়ের সাথে তাকে বলেছি ইটস ইয়োর অ্যাসাইনমেন্ট সো ইউ শুড ডু ইট এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে দেখতে চাইছেন তারা যে তোমাদের স্টেজটা কতটুকু তোমাদের ক্যাপাবিলিটিটা কতটুকু আছে অ্যাবিলিটিটা কতটুকু আছে তারা চান নাই যে তুমি অন্যের কাছ থেকে কারেকশন করে একদম শুদ্ধ করে আরেকটা অ্যাসাইনমেন্ট জমা দাও এটা থেকে তোমার অ্যাসাইনমেন্টের পরীক্ষা হয় তোমার অ্যাবিলিটির পরীক্ষা হয় সো আমি রিকোয়েস্ট করছি তোমার যদি কোনো পয়েন্টসের দরকার হয় স্যার আমি এই জায়গাটা বুঝি নাই স্যার এই জায়গাটা কী লেখা যায় এরকম যদি হিন্টসের দরকার হয় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু পুরো অ্যাসাইনমেন্টটা আমাকে পাঠিয়ে দাও এবং পাঠিয়ে দেওয়ার পর বলে স্যার আমাকে কারেকশন করে দেন এখানে কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে কি স্পেলিং মিস্টেক্স আছে না আমি সেটা করব না এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে অনৈতিক আমার কাছে মনে হয়েছে পরীক্ষার হলের প্রশ্ন পাওয়ার পর তুমি খাতায় লেখার পর আনসার লেখার পর তুমি আমাকে বলছো যে খাতাটা কেউ একজন এক্সামিন করবে আপনি আমাকে তার আগে একটু কারেকশন করে দেন এটা চরম অনৈতিক কাজ এবং আমাকে ফার্দার এই বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট কাইন্ডলি করবে না তুমি যা পারো যেভাবে পারো সেটা তুমি লিখবা এবং সেটা দিয়ে তুমি মার্কস আর্ন করবা এবং নিজে গর্ব করে বলতে পারবা তুমি যদি 5ও পাও 20তে যদি 5ও পাও তুমি গর্ব করে বলতে পারবা ইয়েস দিস ইজ মাই মার্ক এই 5 মার্কসটা আমি পেয়েছি এটা স্যারের সাহায্য নিয়ে পাই নাই কেন শুধু এই ধরনের অনৈতিক কথাবার্তাগুলো করো কেন তুমি চাও যে হ্যাঁ এরকম হলো তো আমি সবার জন্য একটা নোট বানিয়ে দিই এবার একটা নোট তুমি আনসার করো তাহলে কি অ্যাসাইনমেন্টটা তুমি জমা দিচ্ছ নাকি অ্যাসাইনমেন্টটা আমি জমা দিচ্ছি তাহলে এখানে কি আমার অ্যাবিলিটি প্রমাণিত হয় নাকি তোমার অ্যাবিলিটি প্রমাণিত হয় সো প্লিজ এটা করো না আমার কাছে কোনো অ্যাসাইনমেন্টের কপি পাঠিও না আমি কাউকে কোনো অ্যাসাইনমেন্টের কপি কারেকশন করে দিব না হ্যাঁ তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই সে প্রশ্নের উত্তর দিব স্যার এই প্যারাটাতে কী লেখা যায় হ্যাঁ ওই জায়গায় আমি তোমাকে হেল্প করবো এই জায়গাটাতে এই জিনিসগুলো লেখা যায় এবার তুমি কী লিখছো দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ যদি কেউ তোমার বাসায় বা অন্য কেউ যদি তোমাকে সাহায্য করে থাকে বা তুমি যদি অন্য কারো কাছ থেকে সাহায্য নিয়ে থাকো এটা সম্পূর্ণ রকমের অন্যায় একটা ব্যাপার করেছো যেটা পরীক্ষায় নকল করার মতো এবং আমি এটাকে সাপোর্ট করি না এই 5, 6, 7, 10 মার্কসের লোভ যদি আমরা সামলাতে না পারি আমি এটা লোভ বলছি কারণ ওই 5-10 মার্কসের লোভের জন্যই তো তুমি স্যারকে বলছো স্যার কারেকশন করে দেন যাতে আমারটা যিনি কাটবেন তিনি যেন দেখেন যে এখানে কোনো ভুল নাই তিনি যেন আমাকে 20 বা 17-18 দিয়ে দেন সো ওই 5-10 মার্কসের লোভ যদি তুমি এখন সামলাতে না পারো পরবর্তী তুমি যখন লাইফে কোনো বড় স্টেজে যাবা তখন 15 কোটি 20 কোটি টাকার লোভ তুমি সামলাতে পারবা মনে হয় না
সো এইভাবে কারাপ্টেড হয়ে যায়, এইভাবে ছোটোবেলা থেকেই কারাপ্টেড হয়ে যায়। গার্জিয়ানদের প্রতিও আমার অনুরোধ থাকবে, যদি গার্জিয়ানরা এটা দেখে, ভিডিওটা দেখে বা এটা করে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শুধু হিন্টস দিবেন যে হ্যাঁ এই পয়েন্টসে তুমি লিখতে পারো, কিন্তু ভুলও আপনারা কারেকশন করে দিবেন না, ভুলও আপনারা ওর কোথায় কী ভুল আছে সেটা দেখে দিবেন না, না দিবেন না। আপনার ছেলেটা বা মেয়েটাকে নিজের থেকে লিখতে দেন, ও ভুল লিখুক। কারণ আমি জানি এইচএসসি লেভেলের স্টুডেন্টসরা কতটুকু লিখতে পারে, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট কতটুকু লিখতে পারে। আমি যখন দেখবো আমার কাছে যে অ্যাসাইনমেন্টের কপিটা আসবে, আমি যখন দেখবো যে একেবারে নিখুঁত, কোনো ভুল নাই, নট আ সিঙ্গেল স্পেলিং মিস্টেক, নট আ সিঙ্গেল গ্রামাটিক্যাল মিস্টেক, আমি ধরে নিব যে এটা সে কারো না কারো কাছ থেকে মেরেছে। হ্যাঁ, কিছু স্টুডেন্টস ভালো লিখতে পারে, সেটা তার লেখা দিয়ে বোঝা যায়। সো প্লিজ এটা করো না, কেমন? এই ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো রিকোয়েস্ট আমাকে করবে না যে স্যার কারেকশন করে দেন। হ্যাঁ, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো, আমি পয়েন্টস বলতে পারি। যেমন লাঞ্চের গল্পটা নিয়ে আমি প্রচুর পয়েন্টস বলেছি, তোমার লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস কী কী হতে পারে, তোমার চেঞ্জটা তুমি কী আনতে পারো, তোমার কনক্লুডিং স্টেটমেন্টটা কী হতে পারে, এই সব কিছু আমি তোমাকে হিন্টস দিয়েছি, আইডিয়া দিয়েছি যে তুমি এই জিনিসগুলো লিখতে পারো। এরপর লেখাটা তোমার, পরীক্ষাটা তোমার বাবা, পরীক্ষাটা তুমি কেন শুধু আরেকজনের কাছ থেকে সাহায্য নিচ্ছ, কেন আরেকজনের কাছে ঋণী থাকছো? সো করবে না এটা, কেমন? এটা গেল একটা। সেকেন্ড, নতুন যে অ্যাসাইনমেন্টটা দিল, সে অ্যাসাইনমেন্টে নিয়ে একটু কথাবার্তা আছে। স্টুডেন্টরা কয়েকজন আমাকে মেসেঞ্জারে একটু বললো যে স্যার আমাদেরকে একটু যদি আলোকপাত করেন। এখন কী আলোকপাত করব বাবা? এখানে যে অ্যাসাইনমেন্টে দিয়েছে তারা যে কতটুকু অবহেলার সাথে, হ্যাঁ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কতটুকু অবহেলার সাথে এই জিনিসটা তৈরি করেছে খেয়াল করে দেখো। ফার্স্টে দেখো, ফার্স্টে এখানে একটা জিনিস চেঞ্জ আছে। তুমি এর আগে যে অ্যাসাইনমেন্টটা করেছিলে সেটা ছিল ফার্স্ট পেপার, আর এখন যে অ্যাসাইনমেন্টটা তুমি করছো, এই যে সামনে ইংলিশের জন্য যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেকেন্ড পেপার। তুমি দেখবা অ্যাসাইনমেন্টের একেবারে উপরে পেপার সেকেন্ড লেখা আছে। সো তুমি কভার পেজে সেকেন্ড পেপার কথাটা তোমাকে লিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অনেকেই, আমার কলেজেও অনেককে দেখেছি যে তারা অ্যাসাইনমেন্টের সংখ্যা যখন দিচ্ছে, তারা দেখি অনেকেই অ্যাসাইনমেন্ট নাম্বার 2 ইংলিশে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 লিখছে, কারণ তারা মনে করছে এর আগের সপ্তাহে বাংলা দিয়েছে, এখন ইংলিশ দিচ্ছে, তাই 2। কিন্তু না, তোমরা লাঞ্চেন বা আগেরটা যে অ্যাসাইনমেন্টে দিয়েছিলে সেটা ছিল ইংলিশের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, আর এখন দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার 2 অলরেডি তোমার ওই প্রশ্নটাতে যেখানে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে সেখানে লেখা আছে ফার্স্ট কলামে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অর্থাৎ এটা ইংলিশের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। সো সেকেন্ড পেপার ওটা এবং অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এই দুটো জিনিস তোমার মাথায় রাখতে হবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এবার শিরোনামটা কি হচ্ছে দেখ, এই শিরোনামটা আমি একটু বোর্ডে লিখছি, কারণ এখানে একটা ব্যাপার আছে, কি ডিফারেন্স বিটুইন, সরি আমি নিজে তো ভুল করছি, ক্যাপিটাল লেটার স্মল লেটার, ডিফারেন্স বিটুইন অনলাইন, হ্যাঁ এক লাইনে যদি না হোক দ্বিতীয় লাইন চলে আসবা, অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। আচ্ছা, এ হচ্ছে আমার শিরোনাম। তুমি ইনভার্টেড কমা দিবে না, ওকে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি এটা করার পর তুমি আন্ডারলাইন করে দিচ্ছ, ওকে, আন্ডারলাইন করে দিচ্ছ, শিরোনাম বা টাইটেল আন্ডারলাইন করে দিচ্ছ। এখানে আমি তোমাকে একটা জিনিস বোঝানোর জন্য দেখাচ্ছি, তুমি কিন্তু আবার আমি এখন যেরকম দেখানো করবো ওগুলো তুমি দেখাবে না। দেখো, ওরা দুটো জিনিসের মধ্যে পার্থক্য চাইছে, একটা হচ্ছে অনলাইন ক্লাস, আরেকটা হচ্ছে ইন ক্যাম্পাস ক্লাস। কেন এটা করছি তোমাকে একটু পরে বোঝাচ্ছি। তাহলে ক্লাসকে তারা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। অনলাইন ক্লাস মানে যেটা এখন আমরা করছি, আর ইন ক্যাম্পাস ক্লাস মানে হচ্ছে তুমি কলেজে গিয়ে ফিজিক্যালি অ্যাটেন্ড করে যে ক্লাসগুলো করতে, সেটা ইন ক্যাম্পাস ক্লাস। খেয়াল কর, অনলাইন, ইন ক্যাম্পাস, ওকে। এবার পয়েন্টগুলোতে কী লিখতে হবে
সেকেন্ড কলামটা তোমার কোনো দরকার নাই, টপিক অ্যান্ড লার্নিং আউটকাম তোমার দরকার নেই যে কী কী তুমি শিখবা বাবলা ব্লাবলা। তুমি থার্ড কলামে আসবে, স্টেপস, ইনস্ট্রাকশনস অর স্কোপ। ওকে, কী কী? রাইট উইদিন 300 ওয়ার্ডস। পুরো অ্যাসেটাই কত হবে? 300 ওয়ার্ডের ভেতর পুরো অ্যাসেটা গেল। ইউ হ্যাভ টু ইনক্লুড, ভালো হয়েছে, এই জিনিসটা ভালো করেছে, যে তোমাকে কী কী পয়েন্টস দিতে হবে সেটা তারা উল্লেখ করে দিয়েছে। যেমন গত ক্লাসটার পরও আমাকে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেকে জিজ্ঞেস করছিল, স্যার আমরা কি স্টোরিটা লিখে তারপর সামারি লিখবো? না তো বাবা, তোমাকে তো স্টোরি লিখতে বলে নাই। কোন কোন কলেজের স্টুডেন্টরা নাকি একেবারে একাধারে সবাই স্টোরি লিখছে। স্টোরি লিখতে কে বলেছে? ওখানে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্ট। একটা ছিল সামারি, একটা হচ্ছে ইয়োর লাইকিং অ্যান্ড ডিসলাইকিং, একটা হচ্ছে চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং, আর একটা হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট। এই 4টা প্যারা। সেখানে স্টোরি লিখতে তোমাকে কে বলেছে? এবং আমি ক্লাসেও সেটা বলেছি যে 4টা প্যারা করবা। তারপরেও কেউ ওখানে আবার স্টোরিটা লিখেছে, যে লিখেছে তোমার ব্যাপার। এরা এবার একেবারে মেনশন করে দিয়েছে যে না, কিছু করতে হবে না, কী কী প্যারা দিতে হবে তারা বলেছে। ইন্ট্রোডাকশন, তাহলে তুমি ফার্স্টে এখানে হেডলাইন দিবা, শুধু ইন্ট্রোডাকশন লিখে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ তুমি সেখানে, সূচনা। কারণ তারা এসে লিখতে বলেছে, কম্পোজিশন লিখতে বলে নাই। কম্পোজিশন হলে হেডলাইনগুলো দেওয়া হয় না, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এই হেডলাইনগুলো দেওয়া হয় না, কিন্তু এসেতে এটা দিতে হয়, ইন্ট্রোডাকশন, কনক্লুশন এটা দিতে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্টে তুমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছ, আচ্ছা বুঝলাম। দেন হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন, এটা তাহলে সেকেন্ড প্যারা, এবং তোমার হেডলাইনটা হবে সেটাই, অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস তুমি দিয়ে দিলা, অথবা ডেফিনেশন অফ অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস, এরকম একটা সেকেন্ড প্যারা করলাম, হেডলাইন দিলা, করলাম। থার্ড প্যারাটা একটু দেখো, মানে থার্ড পয়েন্টটা দেখো, মানে ওরা যে কী ভেবে কী করেছে আমি নিজে বুঝতে পারছি না। হয়তো আমি নাও বুঝতে পারি, হয়তো এটা আমার অজ্ঞতা, হয়তো অনেকেই বুঝতে পারছে, আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? দেখো, দ্য এমার্জেন্স, বানানটা দেখিস, EMERGENCE, এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস। অন ক্যাম্পাস ক্লাস কোনটা? প্রথম প্রশ্ন, অনলাইন ক্লাস নাকি ইন ক্যাম্পাস ক্লাস? ওরা বলছে এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং বাক্যটা কি কমপ্লিট করেছে? ডিউরিং হোয়াট? তাহলে এই প্যারাটাতে গিয়ে ঝামেলা হবে। এমার্জেন্স মানে হচ্ছে কোনো কিছুর জন্ম নেয়া, আবির্ভাব ঘটা, কোনো কিছু শুরু হওয়া, টু স্টার্ট সামথিং, টু লঞ্চ সামথিং। তাহলে প্রশ্নটা যদি এরকম হতো যে এই অনলাইন ক্লাসের এমার্জেন্সটা বা শুরুটা, এর আগে তো অনলাইন ক্লাস তেমন একটা হতো না, তাহলে এই ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন, আমরা যে কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আছি, সেই সময় যে এমার্জেন্স হলো, কার এমার্জেন্স হলো? অনলাইন ক্লাসের এমার্জেন্স হলো। সেটা কিভাবে হয়েছে এটা যদি তারা জানতে চাইতো বা জানতে চায়, দেন ইটস ওকে। কিন্তু তারা লিখেছে কি দেখো, তারা লিখেছে দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস। আমার প্রথম প্রশ্ন, অন ক্যাম্পাস ক্লাস বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার 1, কারণ অনলাইন ক্লাস আর ইন ক্যাম্পাস ক্লাস এই দুইটার মধ্যে পার্থক্য চলছে, তারা বলছে অন ক্যাম্পাস ক্লাস। তাহলে অন ক্যাম্পাস ক্লাস যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই এটাকে বোঝাচ্ছে। এখন এটা তো এমার্জেন্সি, এটা শুরু থেকে এটা আছে, তাহলে স্যার হ্যাঁ শুরু থেকে ওইটার কাহিনী লিখতে বলেছে না, শুরু থেকে ওটা কাহিনী লিখতে বলে নেই, কারণ ডিউরিং দিয়ে তারা আবার বাক্যটা ইনকমপ্লিট রেখে দিয়েছে। ডিউরিংয়ের পর তারা কিছু লিখে নেয়, ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন সময়ে। সো আমার যেটা মনে হয় যে এই কোভিড সিচুয়েশনে কীভাবে অনলাইন ক্লাসের এমার্জেন্স মানে হচ্ছে শুরুটা ঘটেছে, সেটা তারা জানতে চেয়েছে আমার মনে হচ্ছে। কিন্তু অ্যাকর্ডিং টু দিস হেডলাইন এটা কিন্তু কিচ্ছু বোঝায় না। এবার তোমাকে একটা ক্লু দিই, তুমি অনেক ধরনের ভিডিও পাবা, এটার উপরও প্রচুর ভিডিও আছে। তুমি শুধু লিখে দিবা 3rd উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 11। কি বললাম? গুগলে গিয়ে সার্চে লিখে দিবা 3rd উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 11, দেখবা প্রচুর ভিডিও আছে এটার উপর, এবং তুমি ওখান থেকে যা খুশি করতে পারো, আমাকে বলে লাভ নেই এইসব, কেমন? সো করার পর ওখানে দেখবা একটা জিনিস করছে, তারা এই এমার্জেন্স শব্দটাকে ইমার্জেন্সির সাথে মিলিয়ে ফেলেছে। এমার্জেন্স আর ইমার্জেন্সি একই বলছে ভিডিওগুলোতে, তারা যারা ভিডিওগুলো করছে, তুমি চাইলে ভিডিওগুলো দেখতে পারো।
কিন্তু এটা আর এমার্জেন্সি একই ওয়ার্ড না। ওকে, তাই এই জন্যই বলছিলাম যে আসলে এই প্যারাটা বা এই হেডলাইনটা দিয়ে তারা কী বোঝাতে চেয়েছে আমি জানি না। এই প্যারাটা নিয়ে আমার কোনো কথা নাই। আমার মনে হয় যে তারা আসলে বলতে চেয়েছে অনলাইন ক্লাসের শুরুটা কীভাবে হয়েছে ডিউরিং প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা বলো, কিন্তু বলতে গিয়ে তারা এখানে উল্টাপাল্টা অনেক কিছু বলছে। প্রথমত কীভাবে এমার্জেন্স হয়েছে, দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস, এই জায়গাটাতে আরেক মশে। অন ক্যাম্পাস ক্লাস বলতে কিছু নাই, আছে কি ইন ক্যাম্পাস ক্লাস। তাহলে অন ক্যাম্পাস ক্লাস করতে আসলো। আর যদি আমি আচ্ছা বুঝলাম যে যাবা না বা ভুল হয়েছে, এটা অন না, এটা আসলে ইন ক্যাম্পাস ক্লাস যদি হয় তাহলে ডিউরিংটা কেন আসলো আবার, বুঝতে পারছো? সো তোমার কলেজে অবশ্যই টিচারের সাথে, কারণ তোমরা তো এখন আমার মনে হয় না যে এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আগামী সপ্তাহে কোনো ডেট দিবে তারা। নর্মালি তোমরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাও না। সো আগামী রবিবার সোমবার যে তোমাকে অ্যাসাইনমেন্ট বা শনিবার যে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তা মনে হয় না, কারণ 1 তারিখ থেকে তো আমরা কমপ্লিট লকডাউন চলে আছি 7 তারিখ পর্যন্ত। সো কমপ্লিট লকডাউন হলো কী হবে, তোমাদের কলেজের অনলাইন ক্লাসগুলো হয়তো চলবে। যদি চলে অবশ্যই টিচার থেকে জিজ্ঞেস করে নিবা যে এই প্যারাটা দিয়ে আসলে আপনারা কি বোঝাতে চাইছেন বা স্যার আমরা আসলে কি লিখবো, কারণ এখানে দেখবে এক একজন টিচার এক এক ধরনের কথাবার্তা বলবে। আমার জিনিসটা বুঝাতে পেরেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এমার্জেন্স বলেছে শুরু হওয়া, তার উপর বলছে অন ক্যাম্পাস ক্লাস বলতে কোনো কিছু নাই, আছে ইন ক্যাম্পাস ক্লাস। আর তারপর যদিও আমি ইন ক্যাম্পাস ক্লাসও বলি তাহলে ডিউরিংটা কেন আসলো, বুঝতে পারছো? সো এই প্যারাটা দিয়ে তারা কি আসলে অনলাইন ক্লাস কেন শুরু হয়েছে এই সিচুয়েশনে সেটা জানতে চেয়েছে, নাকি ইন ক্যাম্পাস ক্লাসের প্রয়োজনীয়তাটা তারা জানতে চেয়েছে? এই জিনিসটা একটু দেখবা, কারণ অনেকে এই এমার্জেন্সটাকে মনে করছে প্রয়োজনীয়তা, যে ক্যাম্পাস ক্লাসের প্রয়োজনীয়তা কি, অনেকে সেটা মনে করছে। এমার্জেন্স আর ইম্পর্টেন্স একই না, একটু কেয়ারফুল থেকো। ওকে, সো এই পয়েন্টটা নিয়ে ঝামেলা হবে। তোমার কলেজের টিচারকে অবশ্যই তুমি জিজ্ঞেস করবা যে এটার দ্বারা আসলে বা এই পয়েন্টে আসলে আমরা কি লিখবো, না হলে কিন্তু তুমি ধরা খেতে পারো। আমার কাছে জিনিসটা মোটো ক্লিয়ার না, আমি তোমাকে জানিয়ে রাখলাম। এরপর প্রস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাসে দেখ, আবার অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, একবার বলে ইন ক্যাম্পাস, একবার বলে অন ক্যাম্পাস। সেজন্য বলছিলাম যে প্রচণ্ড রকমের, আচ্ছা যা হোক। সো প্রস অ্যান্ড কনস, খুঁটিনাটি অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, অর্থাৎ এই অনলাইন ক্লাস আর ইন ক্যাম্পাস ক্লাসের খুঁটিনাটিগুলো কী আছে, মানে এটা হলে কী ভালো হবে, এটা হলে কী খারাপ হবে, সেগুলো বলবা। আর এরপরে প্যারাটা হচ্ছে শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স। তাহলে এই কোভিড-19 সিচুয়েশনে তুমি যে অনলাইন ক্লাসগুলো করছো সেটার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করবা। আর লাস্টে একটা কনক্লুশন দিচ্ছে, বাস। তাহলে এই হচ্ছে তোমার হেডলাইনগুলো। প্রথম হেডলাইন হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হেডলাইন হবে যে মিনিং অফ অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস, এটা। তারপরটা আমি জানি না, এটা হেডলাইন কী দিব আমি জানি না, কারণ এখানে যে হেডলাইনটা আছে সেটা আমার ভুল মনে হচ্ছে। পরের প্যারা হেডলাইন হবে প্রস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, আরেকটা প্যারা। এরপর মাই এক্সপিরিয়েন্স একটা প্যারা। এরপর কনক্লুশন আরেকটা প্যারা। তবে অবশ্যই তোমার কলেজের টিচার থেকে তুমি 4 নাম্বার প্যারাটা, 4 নাম্বার ইন্ট্রোডাকশন অনলাইন, না 3 নাম্বার প্যারাটা, দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, এই পয়েন্টটা সম্পর্কে অবশ্যই জেনে নিবা যে তারা আসলে এটার থেকে কী জানতে চেয়েছেন, কেমন? কারণ এমার্জেন্স মানে কোনো কিছু শুরু হওয়া, আবার অন ক্যাম্পাস ক্লাস তো অনেক আগে থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, আগে থেকে যদি সেটাকেই বুঝে তাহলে আবার ডিউরিং কেন আনলো, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিবা। আচ্ছা, এখন স্যার আপনি আমাদেরকে কিছু পয়েন্টস দেন না, আমরা কী লিখবো, কোনটাতে কী লিখবো? আমি আগামীকাল বলা হয়েছে তোমাদেরকে গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে যে একটা গ্রুপের লিঙ্ক দিব, নতুন একটা গ্রুপের লিঙ্ক দিব, তোমরা নতুন গ্রুপে জয়েন করে নিবা, যারা অলরেডি পেমেন্ট করে ফেলেছো গ্রুপে জয়েন করবা। সাথে তোমাদেরকে একটা কাজ দিব মানে কি, আমারই একটা স্টুডেন্ট, সে অলরেডি MBBS পাশ করে ফেলেছে, ডাক্তারি পাশ করে ফেলেছে, সে এখন থিসিস করছে। সো থিসিস করার সময় সে টপিক হিসেবে বেছে নিয়েছে যে এই অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে এগুলোর কি প্রভাব আমাদের শরীরের উপর পড়ছে, এবং সেই জন্য সে একটা সার্ভে করছে। আর সার্ভে মানে হচ্ছে বেশ কিছু প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, এবং কোয়েশ্চেন্সগুলো হচ্ছে MCQ টাইপের। MCQ মানে উত্তর দেওয়া আছে, তুমি শুধু ক্লিক করে চলে যাবা। ওকে, সো তার সে সার্ভের লিঙ্কটা আমি নতুন গ্রুপে শেয়ার করে দিব। সেখানে তোমাদের নামটা লাগবে,
আর তোমাদের ফোন নাম্বার তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে তারা একটা উপহারের ব্যাপার রেখেছে, গিফটের ব্যাপার রেখেছে, যে কাদেরকে জানি গিফট দেওয়া হবে, কেমন। সো ওই গিফট যদি তুমি পাও সেক্ষেত্রে তোমাকে ফোন করে জানানোর জন্য হয়তো ফোন নাম্বারটা দরকার হবে। সো ফোন নাম্বার দিবা কি দিবা না এটা অপশনাল ব্যাপার, এটা তোমার ব্যাপার, তুমি দাও না দাও, তোমার নামটা দিয়ে ওই আমরা গুগল ফর্মে যেরকম করি ওরকম একটা ফর্ম চলে আসবে, তুমি শুধু ক্লিক করে চলে যাবা। ওকে, এটা করলে একটা লাভ হবে কি, যে ওদের প্রশ্নগুলো থেকেও তুমি অনেকগুলো বিষয় জানতে পারবা। প্রস অ্যান্ড কনসের একটা বিষয় বলেছে না এখানে, অনলাইন ক্লাসের খুঁটিনাটি কী আছে। সো এই খুঁটিনাটিগুলো এখান থেকে কিছু তুমি জানতে পারবা। এটা অপশনাল, তুমি চাইলে পার্টিসিপেট করবা, তুমি না চাইলে পার্টিসিপেট করার দরকার নেই। এবং অবশ্যই তুমি কোনো ইনফরমেশন তোমার থেকে চাইবে না, নাম আর ফোন নাম্বার ছাড়া। কারণ ফোন নাম্বারটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, নামটা তো দিলে কোনো অসুবিধা নাই, তুমি সাবমিট করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এখান থেকে জানতে পারো নাম্বার 1। নাম্বার 2, ওই যে বললাম 3rd উইক ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 11, এটা লিখে গুগলে সার্চ দিবা, অনেক কিছু দেখাবে। ভিডিওতে যাবা, গুগল থেকে ভিডিওতে যাবা, দেখবো অনেকগুলো ভিডিও আছে এবং তারা এই অ্যাসে একেবারে রেডি করে রেখেছে তোমার জন্য। ইন্ট্রোডাকশানে কী লিখবা, তোমার মিনিংয়ে কী লিখবা, সব কিছু রেডি করে রেখেছে। এবার তুমি ওখান থেকে কপি পেস্ট করো বা ওখান থেকে আইডিয়া নিয়ে নিজে চেঞ্জ করে লিখো, ইউ উইল গেট এভরি ইনফরমেশন দেয়ার। সো আমি ওইগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করছি না। তবে অবশ্যই তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমার কলেজের টিচার থেকে একটু জেনে নিবা ওই 3rd প্যারা, এমার্জেন্সির প্যারাটা দিয়ে আসলে কি বুঝিয়েছে, এটা কি ইম্পর্টেন্স বুঝিয়েছে নাকি এটা অন্য কিছু বুঝিয়েছে। ওকে, আচ্ছা আমরা আমাদের ক্লাসে আছি, এক্সকিউজ মি। ওকে, আমরা গত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করেছিলাম, অ্যাসার্টিভ, এবং আজকে আমরা ইন্টারোগেটিভ শুরু করব। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে অ্যাসার্টিভ আসলে পুরোপুরি শেষ হয়নি, অ্যাসার্টিভে কিছু সেন্টেন্স রয়ে গেছে। যেমন বলছিলাম যে গুড নাইট, গুড মর্নিং, এগুলো কী হবে, থ্যাংক ইউ থাকলে কী হবে, ব্রাদার আই ওয়ান্ট ইউ হ্যাভ থাকলে কী হবে। সো এগুলো রয়ে গেছে কারণ এগুলো বোঝানোর মতো সময় এখনও হয়নি, কেমন। সো এগুলো যত সময়ে বোঝানো হবে। আমরা আজকে সেকেন্ড ক্যাটাগরি সেন্টেন্সের ন্যারেশন করব, ইন্টারোগেটিভ। ওকে, মূলত 4 ধরনের এক্সাম্পল পাবা। হি সেড টু মি উইল ইউ গো, একটা। হি সেড টু মি when will you go, দুইটা। he said to me did you go, তিনটা। he said to me would you give me a glass of water, a glass of water। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর যখন তুমি ন্যারেশন করতে যাবা তখন এই 4 ধরনের এক্সাম্পল তুমি পাবা। এই 4 ধরনের বাইরে কোনো কিছু হতে পারে না। ওকে, এখন 4 ধরনের মধ্যে পার্থক্যগুলো দেখ। প্রথমত এটা শুরু হয়েছে দেখ অক্সিলারি ভার্ব দিয়ে, এটা শুরু হয়েছে WH কোয়েশ্চেন্স দিয়ে, কেমন। এটা শুরু হয়েছে ডিড, যদিও এটা অক্সিলারি, তারপর এটাকে আমি আলাদা করে রেখেছি কারণ ডু ডিড ডাস থাকলে প্রশ্নটা একটু আলাদা হয়, তাহলে এটা একটু আলাদা করে রেখেছি। আরেকটা হচ্ছে যদি প্রশ্নটা উড বা কুড দিয়ে হয়, যদি প্রশ্নটা উড বা কুড দিয়ে হয় তখন সেটা কিভাবে ইনডাইরেক্ট করতে হয়। তাহলে ইন্টারোগেটিভের এক্সাম্পল কয় ধরনের পাবো, 4 ধরনের পাবো। হয় অক্সিলারি ভার্ব দিয়ে আমাকে প্রশ্ন করবে, নয়তো আমাকে WH কোয়েশ্চেন্স দিয়ে প্রশ্ন করবে, না হলে ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করবে, অথবা আরেকটা প্রশ্ন করতে পারে আমাকে উড বা কুড দিয়ে। এবার এই 4টা থেকে যে কোনোটা, এই 4টা থেকে যে কোনোটা, এই 4টা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসতে পারে, কেমন। আমরা এই দুইটা, আচ্ছা
একসাথে এই দুইটা একটু পরে করি 3 and 4 লেটস ডু ইট লেটার 3 and 4 ডিড ইউ গো উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার ওকে এই দুইটা আমরা পরে করব আগে আমরা এই দুইটা শেষ করি ফার্স্ট অফ অল হি সেড টু মি যেহেতু তুমি এখানে একটা প্রসন্নবাবু দেখতে পাচ্ছ প্রসন্নবাবু বুঝো প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমি বুঝতে পারছি যে এটা ইন্টারোগেটিভ ওকে এর আগেরগুলো ছিল অ্যাসার্টিভ তাই আমরা টোল্ড ইউজ করতাম কিন্তু এখন যেহেতু প্রসন্নবাবু আছে তাহলে আমরা অবশ্যই এখানে কী নিয়ে আসবো হি সেইড আর টু এই দুইটা মিলে হয়ে যাবে আস্কেড কি হয়ে যাবে আস্কেড হি আস্কেড মি এখন কেউ কেউ বলো স্যার কি খ্যাত স্যার বলে আস্কেড ইয়েস আক্সড আই ওয়াজ জোকিং কেমন তাহলে হি আক্স মি এবার এটাও তো প্রসন্নবাবু আছে তাহলে এখানেও তুমি সেম জিনিস করাও হি আক্সড মি গেল এবার পার্থক্য দেখ অক্সিলারি এম ইজ আর ওয়াজ ওয়ে শ্যাল উইল ক্যান মেক উড মাইট শুড উড এগুলো থাকলে তার জন্য একটা উড থাকলে আলাদা ওকে তার জন্য একটা WH এর জন্য আলাদা WH মানে হু উইচ ওয়্যার হুম হুজ হাউ এগুলোর জন্য আলাদা যদি অক্সিলারি ভার্বগুলো পাও তাহলে তুমি হয় ইফ দিয়ে শুরু করবা ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু করবা WHETHER either you will start with if or you will start with weather you have to decide which one because sometimes you might make some mistakes while writing the word weather see the spelling WHETHER and there is another spelling of the word WEATHER এই ওয়েদারটা হচ্ছে আবহাওয়া এই ওয়েদারটা আবহাওয়া আর আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে WHETHER সো অনেকে পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে যায় এবং কনফিউজড হয়ে এটা এই বানানটা লিখতে গিয়ে ওয়েদার লিখতে গিয়ে এটা লিখে দেয় তাই আমি তোমাকে সাজেস্ট করব আজকেই এমনি জেনে নিলা যে ইফও দেওয়া যায় ওয়েদারও দেওয়া যায় এটা জেনে নিলা বাট আজকেই মাথা থেকে ওটাকে অমিট করে দাও কোনটা ওয়েদারটাকে অমিট করে দাও মাথায় রাখবা না কোনটা মাথায় রাখো শুধু ইফ যে অক্সিলারি ভার্ব দেখলেই আমরা কি দিয়ে শুরু করব ইফ দিয়ে শুরু করব এটা মাথায় রাখ গেল একটা আর যদি WH কোয়েশ্চেন্স থাকে তাহলে ওই WH কোয়েশ্চেন্সটাও হুবহু বসিয়ে দিবা ওয়েন থাকলে ওয়েন তাহলে বাবা কী করলাম আস্ক বসবে অক্সিলারি থাকলে ইফ বা ওয়েদার WH থাকলে WH গেল ফার্স্ট থিং এবার মেইন জায়গাটায় আয় এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাবো এবং অ্যাসার্টিভ বানানোর সময় কিভাবে করতে হয় জানি এই অক্সিলারিটাকে কল্পনা করবি সাবজেক্টের পরে অক্সিলারিটাকে কল্পনা করবি সাবজেক্টের পরে তাহলে আমার এখন সামনে কে আছে ইউ অক্সিলারি তো চলে গেছে ইউ মানে কে আমি তাহলে ইউটা কি হয়ে গেল আই আচ্ছা এবার এখানে কে আছেন এখানে উইলটা চলে আসছে না শ্যাল বা উইল থাকলে আমরা মুখস্থ করছিলাম মনে আছে অ্যামিজার থাকলে ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন ক্যান থাকলে কুড থাকলে চেঞ্জ হবে না মে থাকলে মাইট থাকলে চেঞ্জ হবে না শ্যাল উইল থাকলে উড থাকলে চেঞ্জ হবে না হ্যাভেস থাকলে হ্যাড থাকলে চেঞ্জ হবে না তাহলে শ্যাল বা উইল থাকলে কি হবে উড WOULD তাহলে এই উইলটা হয়ে গেল উড আর যেহেতু অক্সিলারি চেঞ্জ হয়ে গেছে ভার্বের আর কোনো চেঞ্জ নাই তাহলে খেয়াল কর হি আস্কড মি ইফ আই উড গো এবার তোকে এই জিনিসটার উপর আরেকটা এক্সাম্পল দিই ধর হি সেড টু মি Are you going? তাহলে আমরা আনসার কী করবো দেখ হি আস্কড মি যেহেতু অক্সিলারি আছে অ্যামিজার ওয়াজওয়ের অক্সিলারি তাহলে আমরা কি আনবো ইফ অক্সিলারিটাকে কোথায় নিয়ে যাব সাবজেক্টের পরে সাবজেক্ট মানে ইউ মানে কাকে বুঝেছে আমাকে তাহলে ইউটা কি হয়ে গেল ইফ আই এবার এই জায়গাটাতে কি আছে এই জায়গাটাতে আর আছে আর অ্যামিজার থাকলে ওয়াজওয়ের আয়ের সাথে কোনটা বসে ওয়াজ
হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং। তাহলে তোমার মূল কাজ হচ্ছে তুমি দেখবে এটা অক্সিলারি নাকি এটা WH। যদি অক্সিলারি হয় তাহলে ইফ বসাও, WH হলে WH বসে দাও, গেল এক। এরপর সেই অক্সিলারি ভার্বটাকে কোথায় নিয়ে যাবা? সাবজেক্টের পরে। আর সাবজেক্টের পরে নিয়ে যাওয়ার পর এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হলে আগে যেরকম করেছো লাইক দ্যাট। ওকে, আচ্ছা, এটা গেল একটা এক্সাম্পল। এবার সেকেন্ডটা, when will you go। এখন when তো বসে গেছে, when বসে গেছে। এবার এই উইলটাকে আমরা আবার কোথায় নিয়ে যাব? সাবজেক্টের পরে। উইলটাকে সাবজেক্টের পরে নিয়ে যাব। ইউ মানে কে? আমি। উইলটা কি হয়ে যাবে? উড। শেষ। ওকে, তো হি আস্কড মি when I would go। সো পার্থক্যটা হচ্ছে যদি অক্সিলারি থাকে তুমি ইফ আনছো, আর যদি WH কোয়েশ্চেন্স থাকে তাহলে সেই WH কোয়েশ্চেন্সটা বসিয়ে দিচ্ছ। ক্লিয়ার? এই দুটো নিয়ে কোনো প্রশ্ন নাই। যদি না থাকে আমরা এবার ডু ডিড ডাসের প্রশ্ন দেখব। মুছি, এই এক্সাম্পলটা মুছে ফেলি, কেমন? কিচ্ছু না, উইলের জন্য অক্সিলারির জন্য ইফ, উইলটাকে নিয়ে যাব সাবজেক্টের পরে, এরপর সাবজেক্টটা বসালাম, অক্সিলারিটাকে বসালাম, WH বসলো, এরপর অক্সিলারিটা যাবে সাবজেক্টের পরে, সাবজেক্টটা বসলো, অক্সিলারিটা হয়ে গেল, ডান। এবার আমরা যে দুইটা সেন্টেন্স বাদ দিয়ে গেছিলাম 3 and 4, 3 and 4 ন্যারেশন খুব সহজ, খুব সহজ, তুমি যদি একটু আস্তে আস্তে বুঝো। আর এটার জন্য আসলে আমি দায়ী করবো আমাদের গ্রামার বইগুলোতে। গ্রামার বইগুলোকে এত কমপ্লিকেটেড করে রেখেছে ন্যারেশনটাকে, যে এই টেন্স থাকলে ওই টেন্স, ওই টেন্স থাকলে সেই টেন্স, এই রে বাবা মাথা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নেই অত টেন্স করা। আচ্ছা, নাম্বার 3, হি সেড টু মি ডিড ইউ গো, ডিড ইউ গো। ওকে, আচ্ছা, এবার শুরু করি। এবার ফার্স্টে কী লিখবো? হি আস্কড মি, হি আস্কড মি, অক্সিলারি না, তাহলে এটার জন্য ইফ, ডান। আচ্ছা, এবার গ্রামার দুই পদ্ধতিতে শেখানো যায়। গ্রামার দুই পদ্ধতিতে শেখানো যায়, একটা হচ্ছে ভালো পদ্ধতি, আর একটা হচ্ছে গাধা পদ্ধতি। ভালো পদ্ধতি মানে হচ্ছে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে, হ্যাঁ কোথায় কী আছে সেটা ব্লা 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 এরকম বুঝিয়ে বুঝিয়ে। আর গাধা পদ্ধতি হচ্ছে দূর ওসব বুঝে টুজা বাদ, এটা দেখলে এটা বসাবো, ওটা দেখলে এটা বসাবো, ফাইন। অ্যান্ড কোনটা তোমাদেরকে দেখাবো, ভালো পদ্ধতি না গাধা পদ্ধতি? ওটা বা ফার্স্টে ভালো পদ্ধতি দেখাই। তুমি এই যে ডিড ইউ গো পেয়েছো, এটা বাংলা কি হয়? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, দ্যাট মিনস প্রশ্নটা কোন টেন্সে করেছে? পাস্ট টেন্স। আর প্রশ্নটা যদি পাস্ট টেন্স হয় আমি ইংলিশে সেটাকে কীভাবে লিখব? ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট। এই ডিড ইউ গো প্রশ্নটা করলে সেটা হয়ে দাঁড়ায় ইউ ওয়েন্ট, কারণ পাস্ট টেন্স হয়েছে। আচ্ছা, আমরা অক্সিলারিটাকে বসাবো না, অক্সিলারিটাকে বসাবো না, আমরা সাবজেক্টটাকে বসাবো। ইউ মানে কে? আই, ইউ মানে আই। এবার ইউ ওয়েন্ট পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে কোথায় যাবে? আমরা কি বলেছিলাম? গো থাকলে ওয়েন্ট, ওয়েন্ট থাকলে হ্যাড গন, ইট থাকলে এইট, এইট থাকলে হ্যাড ইটেন, সি থাকলে স, স থাকলে হ্যাড সিন। এখন কি আছে? ওয়েন্ট। আর ওয়েন্ট থাকলে আমরা কি বসাবো? হ্যাড গন। এই গেল সেন্টেন্সটা। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড গন। স্যার হ্যাড গন কোত্থেকে আসলো স্যার? হ্যাড গন আসলো কারণ ডিড যুক্ত, ডিড দিয়ে যেহেতু প্রশ্নটা করেছে, দ্যাট মিনস এই প্রশ্নটা পাস্ট টেন্সে ছিল, অর্থাৎ সে ইউ ওয়েন্ট বলেছিল, প্রশ্নটা পাস্ট টেন্সে। আর আমরা পাস্ট টেন্স পেলে কোথায় চলে যাই? পাস্ট পারফেক্টে চলে যায়, সেই এটা। স্যার যদি এটা ডু দিয়ে করতো, যদি প্রশ্নটা ডু ইউ গো করতো, তখন উত্তরটা আসতো এরকম, আই গো। যদি এটাখানে ডিড না দিয়ে ডু দিয়ে করতো, ডু ইউ গো প্রেজেন্ট টেন্স, উত্তরটাও প্রেজেন্ট টেন্সে দিতাম আই গো, তখন আমরা এখানে লিখতাম আই ওয়েন্ট। যদি এখান থেকে আসতো, যদি এখান থেকে আসতো। ওকে, এ হচ্ছে ভালো পদ্ধতি, এ হচ্ছে ভালো পদ্ধতিতে বুঝা। এবার গাধা পদ্ধতি দেখায় একটু।
গাদা পদ্ধতি হচ্ছে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাই দিবি, আর যদি ডিড দিয়ে প্রশ্ন করে প্রিন্সিপাল ভার্বের আগে হ্যাড প্লাস V3 মানে বুঝিস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের বেস ফর্মকে বলি V1, ভার্বের পাস্ট ফর্মকে বলি V2, আর ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলি V3। ওকে, অথবা আমি আরেকটু করে ক্লিয়ার করে দিই, ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড গন, হ্যাড ইটেন, হ্যাড সিন, না সিন গন ইটেন এগুলো। তাহলে যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করছিল আমরা তাই কী কী এনেছি দেখ, হ্যাড সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি এই প্রশ্নটাই ডু দিয়ে করে, ডু ইউ গো, সেক্ষেত্রে আমরা কী করব, ডু বা ডাস থাকলে কী করব, মূল ভার্বের শুধু পাস্ট ফর্ম বসাবো। ওকে বাবা, ক্লিয়ার কি না? দেখ এই জায়গাটা একটু ডিফারেন্ট, এই জায়গাটা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, তাই ডু ডিড ডাসকে আলাদা করে দেখাইতে হইলো। ওকে, আমার মনে গাদা পদ্ধতিতে মনে রাখাটা অনেক সহজ। যদি আমি দেখি যে প্রশ্নটা ডু বা ডাস দিয়ে করেছে, প্রথমে ডু বা ডাস তুলে দিব, সাবজেক্টটাকে বসাবো এবং মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো। পাস্ট ফর্ম ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, আবার ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট। কি ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, আবার ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট। আর যদি ডিড থাকে, ডিড, সেক্ষেত্রে সাবজেক্ট আনো, হ্যাড আনো, ভার্বের পাস্ট পার্টিসিপল আনো। ওকে, এবার একটা করি, যেমন ধরো এরকম যদি একটা প্রশ্ন দিই, হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। ওকে, তাহলে আমরা কীভাবে করব, হি আস্কড মি, WH বসে গেল হাউ। আচ্ছা, ডু ডিড ডাস থাকলে সেটা বসবে না, যা ফালাই দিছি, ফেলে দিলাম। এটা রইল কে আমার সাবজেক্ট ইউ মানে কে, আমি, হাউ আই। এবার কে আসলো, ভার্ভ আসছে। এবার দেখ এখানে ডু আছে না, ডাজ আছে না, ডিড আছে। আমরা কি বলেছি, ডু বা ডাজ থাকলে মূল ভার্বের পাস্ট। যদি এখানে হাউ ডু ইউ থাকতো তাহলে আমরা শুধু পাস্ট ফর্মটা বসাতাম, ডু এর পাস্ট ফর্ম কি, ডিড, এটা বসাতাম। কিন্তু এখানে কি আছে, ডিড থাকলে কি আনতে বলেছি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বের পার্টিসিপল। তাহলে প্রথমে হ্যাড আসলো, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, সাথে ইট। এবার বুঝলি কিনা দেখ, ডিড থাকার কারণে মূল ভার্বের পাস্ট পারফেক্ট আনছে, বা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এনেছে। কি থাকার কারণে, ডিড থাকার কারণে। ডু বা ডাস থাকলে আমরা মূল ভার্বের পাস্ট ফর্মটা বসাতাম। ক্লিয়ার হলো কি না দেখ, ডু ডিড ডাসের ব্যবহার। ওকে, কারণ অনেক সময় প্রশ্ন হয়, ওয়্যার ডিড ইউ গো, তো হি আস্কড মি ওয়্যার ডিড ইউ গো, তাহলে হি আস্কড মি ওয়্যার ডিড ইউ গো আছে না, ডিড ইউ গো, তাহলে ডিড মূল ভার্বের পাস্ট পারফেক্ট আসবে, ওয়্যার আই হ্যাড গন। আর যদি প্রশ্নটা এভাবে করতো, ওয়্যার ডু ইউ গো, ডু প্রেজেন্ট টেন্সে করেছে, ডু বা ডাস থাকলে মূল ভার্বের পাস্ট, ওয়্যার ডু ইউ গো, তাহলে আমরা কি বলতাম, হি আস্কড মি ওয়্যার আই ওয়েন্ট, গো থাকলে ওয়েন্ট, শেষ। ডু ডিড ডাস। তারপর যদি আবার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো, আল এক্সপ্লেন এগেইন। এবার আয় 4 নাম্বারটাতে আছে উড বা কুড, সরি। এই 4 ক্যাটাগরির সেন্টেন্সে তুমি পাবা ইন্টারোগেটিভে, এছাড়া আর কোনো সেন্টেন্স হয় না। হি সেড টু মি, would you give me, আমি একটু ছোট করে রাখি, would you give me some rice, ওকে,
আচ্ছা, এটা নাইস হয়ে গেছে, রাইসটা নাইস হয়ে গেছে। সো উইড ইউ গিভ মি সাম রাইস। আচ্ছা, এবার উইড ইউ গিভ মি সাম রাইস। এখন এই উড বা কুড, এই জায়গাটা একটু মেনশন করে রাখি। উড বা কুড, COULD, উড বা কুড দ্বারা প্রশ্ন করলে কি হবে? নর্মালি আমরা এর আগের নিয়মে যা শিখেছি সে অনুসারে আমরা প্রশ্নটা করছি বা আনসারটা এভাবে লিখলাম, হি আস্কড মি, এভাবে লিখলাম। উড বা কুড এগুলো অক্সিলারি, তাহলে আমরা কি আনবো? ইফ। এবং এই উড বা কুড কোথায় চলে যাবে? সাবজেক্টের পর। ইউ মানে কে? আমি, ইফ আই। এবার উড বা কুডের কোনো চেঞ্জ হয় না, তাহলে উড বা কুড যেটা বসানো থাকবে সেটা, উড বা কুড যেটা দিবে সেটা, সাথে বাকি গিভ হিম সাম রাইস। হি আস্কড মি ইফ আই কুড গিভ হিম সাম রাইস। উড থাকলে উড, কুড থাকলে কুড, এটা এভাবে করতাম। আনফর্চুনেটলি এটা কাটা। ওয়াই। এখন দেখো, কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে প্রশ্ন না, সেগুলোকে আমরা অনুরোধ বলি। প্রশ্ন না, অনুরোধ বলি। যেমন ধরো তুমি বাসায় আছো, বাসায় ড্রয়িং রুমে বসে টিভি দেখছো, এমন সময় তোমার আব্বু বা আম্মুর কোনো ফ্রেন্ড আসলো এবং তুমি আদাব, আসসালামু আলাইকুম বা নমস্কার যা করার পরে বলে একটু বসলো। তুমি তোমার আব্বুকে ডাকতে গেলে বা আম্মুকে ডাকতে গেলে, আব্বু আম্মু বলো একটু বসাও, আমি আসতেছি। সো তুমি বলে আপনি একটু বসেন, আব্বু আসছে বা আম্মু আসছে। এটা বলে ওই আঙ্কেল বা আন্টিটাও টিভি দেখছে, তুমিও বসে টিভি দেখছো। কিছুক্ষণ পর সে আঙ্কেল বা আন্টি তোমাকে বলল, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? তুমি ওনার দিকে তাকালে এবং বললা, হ্যাঁ পারবো বলে তুমি আবার টেলিভিশন দেখা শুরু করলা। 5 মিনিট পর ওই মহিলা আবার বললো বা ওই পুরুষটা আবার বললো, তুমি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? প্রশ্ন করেছে, তুমি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? তখন তুমি ওনার দিকে আবার তাকালা, হ্যাঁ পারবো বলে আবার টিভি দেখা শুরু করলা। ঘটনা শেষ। এরপর তোমার আব্বু বা আম্মু আসলো এবং তোমার আব্বু বা আম্মুর সামনে সেই আঙ্কেল বা আন্টিটা বলল যে তোমার ছেলেটা বা তোমার মেয়েটা তো প্রচণ্ড বেয়াদব। তখন তোমার আম্মু আব্বু একটু শখ, তুমি একটু শখ, কিরে আমি আবার বেয়াদবি কী করলাম? তখন তোমার আম্মু জিজ্ঞেস করলো, হ্যাঁ কী হয়েছে, বা তোমার আব্বু জিজ্ঞেস কী হয়েছে? তখন উনি বলল যে আমি ওকে 2 বার বলেছি আমাকে একটু পানি খাওয়াতে, কিন্তু সে একবারও আমার জন্য পানি এনে দেয়নি। এবার আব্বু খুব কর্মরে দৃষ্টি দিয়ে, ছি, মানুষকে তুমি পানি খাওয়াও না, এরকম ঢালা, খুব বকাবকি করতে শুরু করলো। তুই বলো না, এখানে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি উনাকে পানি খাওয়াতে পারবো কি না। আমি বলেছি হ্যাঁ পারবো। আমি তো অন্য প্রশ্ন উত্তর দিয়েছি। উনি যদি আমাকে বলতেন আমার জন্য এক গ্লাস পানি এনে দাও, আমি অবশ্যই ওনার জন্য এক গ্লাস পানি এনে দিতাম। উনি তো আমার কাছ থেকে পানি চাননি, পানি খাওয়াতে পারবো কি না জিজ্ঞেস করেছেন। আর উনি যেহেতু পানি খাওয়াতে পারবো কি না জিজ্ঞেস করেছেন, আমিও উত্তর দিয়েছি হ্যাঁ পারবো। কিন্তু উনি যদি আমাকে আনতে বলতেন আমি এনে দিতাম, উনি তো আমাকে আনতে বলেননি। লজিক্যালি ইউ আর 100% কারেক্ট। হ্যাঁ, তোমার উত্তরটা ঠিক আছে 100%। কিন্তু আমাদের কি আসলে এটা হয় বা আমরা কি আসলে এটা করি? তোমার আব্বু আম্মুর সামনে এরকম কথা বলে দেখো, তবে বলার আগে নিশ্চিত করবা যে তুমি একটা হেলমেট পরে আছো। কারণ হঠাৎ দেখবে পড়াশ করে একটা আওয়াজ হয়েছে, দেখবে তোমার গাল নড়ে উঠছে এবং মুখটা সম্পূর্ণ এরকম ঘুরে গেছে। এরপর যখন মুখটা আবার সামনে করলা, তখন দেখবা মুখের ভেতর অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, মানে বেশ কয়েকটা দাঁত। ওই বাংলা সিনেমায় দেখো না, ঠাকাস করে মারে, গালের চামড়াগুলো করে কেঁপে ওঠে, একটা দুটা দাঁত ছিটকে বেরিয়ে যায়, ওরকম হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা এটা করি না। যখনই আমাদেরকে কেউ বলে যে এক গ্লাস পানি খাওয়াতে পারবে, তখন আমরা হ্যাঁ বসেন বলে আমরা পানিটা নিয়ে আসি। হ্যাঁ এক গ্লাস বা কিছু খাবার দিতে পারবেন, হ্যাঁ খাবারটা। আবার তোমার আম্মু বা তোমার আব্বু যদি তোমাকে বলে আমাকে একটু রিমোটটা দিতে পারবি, তুমি রিমোটটা এগিয়ে দিচ্ছ, তুমি বলো না যে হ্যাঁ দিতে পারবো, তারপর বসে আছি। হ্যাঁ তুমি তো আমাকে রিমোট দিতে বলো নাই, জিজ্ঞেস করছো পারবো কি না, আমি পারবো বলছি তো। এবার তুমি আমাকে বলো যে রিমোটটা দাও, তাহলে আমি দিব, না হলে দিব না। আমরা এগুলো করি না। তাহলে কিছু প্রশ্ন আছে আসলে ওই প্রশ্নগুলো প্রশ্ন না, এগুলো আসলে অনুরোধ বুঝায়, অনুরোধ। এবং ইংলিশে সেই অনুরোধগুলো কী দিয়ে করা হয়? উড বা কুড দিয়ে। তাই
যদি তুমি দেখো যে প্রশ্নটা করেছে উড বা কুড দিয়ে, তাহলে অবশ্যই তুমি আস্ক মি লিখতে পারবে না। তোমার উত্তরটা হবে এরকম, হি রিকোয়েস্টেড মি। উড বা কুড দিয়ে প্রশ্ন করলে তুমি কোথায় চলে যাবে? রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, ফার্স্টে গেল এটা। এবার যেহেতু তুমি রিকোয়েস্টেড শব্দটা ইউজ করেছো, তাই এটা আর ইন্টারোগেটিভে নাই, এটা এবার ইম্প্যারেটিভে চলে গেল, ইম্প্যারেটিভ। আর ইম্প্যারেটিভের নিয়মে আমরা দেখব যে অবজেক্টের পর, মানে সে যাকে বলেছে, কথাটা যাকে বলেছে, সেই লিসেনারের পর বা অবজেক্টের পর একটা টু আনতে হয়, টু, আর টু এর পর মূল ভার্ব থেকে বাকিটা বসাইতে হয়। উড ইউ গিভ মি, মূল ভার্ব কোথায়? এখানে আছে। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম রাইস। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম রাইস। তাহলে উড বা কুড দিয়ে প্রশ্ন করলে সেটা সবসময় কী হবে না, আস্ক দিয়ে করা যাবে না, সেটা রিকোয়েস্টেড দিয়ে করতে হবে এবং মূল ভার্বের আগে একটা টু এনে বাকিটা শেষ করতে হবে। পারবা? আচ্ছা, এটার একটা ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশনটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, আমি একটু আলোচনা করে দিই আজকে ক্লাসে যা করেছি। আজকে ক্লাসে আমরা ইন্টারোগেটিভ করেছি। ইন্টারোগেটিভের 4টা নিয়ম বলেছি, হয় অক্সিলারি দিয়ে শুরু হবে, নয় WH কোয়েশ্চেন্স দিয়ে শুরু হবে, ডু ডিড ডাজ দিয়ে শুরু হবে, অথবা উড বা কুড দিয়ে শুরু হবে। এই 4টা নিয়ম ইন্টারোগেটিভের জন্য। যদি অক্সিলারি দিয়ে হয়, আস্ক তো আসবেই, এরপর তুমি অক্সিলারির জন্য ইফ আনবা এবং অক্সিলারিটাকে কোথায় নিয়ে যাবা? সাবজেক্টের পর। এরপর সাবজেক্টটাকে বসাও, অক্সিলারিটাকে টেন্স চেঞ্জ করে বাকিটা বসিয়ে দাও। যদি WH কোয়েশ্চেন্স থাকে, প্রথমে WH কোয়েশ্চেন্সটা বসবে, ইফ বা ওয়েদার বসবে না, WH কোয়েশ্চেন্সটা বসবে, হু, হুইচ, ওয়ান যা আছে ওটা বসবে। অক্সিলারিটাকে সাবজেক্টের পরে নিয়ে যাবা, আগের মতো করে দিবা, গেল। যদি ডু বা ডিড বা ডাস থাকে, সেক্ষেত্রে ইফ আনবা, ইফ, এবং ইফের পর সাবজেক্টটাকেও বসাবা, ইফের পর সাবজেক্ট। ডু বা ডাস দিয়ে প্রশ্ন করলে মূল ভার্বের পাস্ট টেন্সটা বসাবা। আর যদি ডিড দিয়ে প্রশ্ন করে, ডিড, মূল ভার্বের আগে একটা হ্যাড আনো, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপেল আনো। ডিড ইউ গো? ইফ আই হ্যাড গন। ডিড ইউ গো? ইফ আই হ্যাড গন। ডু ইউ গো? ইফ আই ওয়েন্ট। ডিড ইউ সি? ইফ আই হ্যাড সিন। ডু ইউ সি? ইফ আই স। ঠিক আছে, এটা গেল কেমন, ডু ডিড ডাস। আর লাস্টেরটা আমরা পেয়েছি কি, উড বা কুড দিয়ে যদি প্রশ্ন করে। যেহেতু উড বা কুড দিয়ে প্রশ্ন করলে সেটা ম্যাক্সিমাম টাইম অনুরোধ বোঝায়, তাই এটার জন্য আমরা রিকোয়েস্টেড আনবো, আর রিকোয়েস্টেডের পর একটা টু নিয়ে এসে আমরা অবজেক্টটা বসাবো, কাকে বলছে সেই কথাটা বসাবো, এবং এরপর একটা টু দিয়ে মূল ভার্ব থেকে বাকি অংশটা বসাবো, যেরকম করে বসে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। আমরা ইন্টারোগেটিভ পর্যন্ত করলাম। আগামী ক্লাসে আমরা ইম্প্যারেটিভটা করবো। ইম্প্যারেটিভটার মধ্যে ঝামেলা আছে, অনেকগুলো ঝামেলা আছে, সো ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। ইম্প্যারেটিভের ক্লাসটা মিস করো না। আচ্ছা, এবার কিছু অ্যানাউন্সমেন্ট। প্রথমে অ্যানাউন্সমেন্ট, আগামীকাল সকাল 11টা সাড়ে 11টার দিকে নতুন গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে। যারা পেমেন্ট করে ফেলেছো বা আমার সাথে যোগাযোগ করেছো, তারা নতুন গ্রুপের অবশ্যই তোমার নাম এবং সিরিয়াল নাম্বারটা উল্লেখ করে নতুন গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবে। যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবা। সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে একটা পেজে নিয়ে যাবে এবং বলবে জয়েন দ্য গ্রুপ। তুমি জয়েন দ্য গ্রুপে ক্লিক করলে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, ইয়োর রিয়েল নেম, ইয়োর সিরিয়াল নাম্বার। সো তুমি তোমার নাম আর সিরিয়াল নাম্বারটা দিয়ে সাবমিট করো। এরপর আমি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, অধৈর্য হবে না বা অস্থির হবে না, কারণ তুমি যখনই সাবমিট করছো তখনই যে সাথে আমি অ্যাকসেপ্ট করে ফেলতে পারবো তা না। আমি নাও থাকতে পারি, মোবাইলের কাছে নাও থাকতে পারি, আমার ইন্টারনেট অফও থাকতে পারে, তার চাইতে বড় কথা আমি বাইরে থাকতে পারি। কারণ তুমি যখন সাবমিটটা করেছো তখন আমার কাছে সেটা আসার পর আমি দেখব তোমার নাম, সিরিয়াল নাম্বার, এবং আমার কাছে তোমার নামের যে সিরিয়াল নাম্বারটা আছে, ওখানে তোমরা যারা পেমেন্ট করেছো ইতিমধ্যে তাদের নামের পাশে দাগ দেওয়া আছে। আমি দেখব যে ওই সিরিয়াল নাম্বারটা পেমেন্ট করেছি কি না, তারপর আমি অ্যাকসেপ্ট করব। আর অ্যাকসেপ্ট করলে তোমার কাছে নোটিফিকেশান যাচ্ছে যে অ্যাকসেপ্ট হয়েছে। আর যদি দেখো যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা হয়ে গেছে,
সাধারণত অতক্ষণ লাগবে না, আমি 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে যা অ্যাকসেপ্ট করার, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তুমি পাঠানোর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। কিন্তু যদি দেখো যে 5 ঘন্টা, এখন রাতে তুমি রাতে 2টা বাজে আমাকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছো, তখন তো আমি ঘুমে কাত না, সো তখন তো আমি আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। যাই হোক, যেটা বলছি যে জয়েন রিকোয়েস্ট পাঠানোর পরও যদি দেখো যে 5-6 ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরও তোমাকে অ্যাকসেপ্ট করা হয়নি, তাহলে অবশ্যই মেসেঞ্জারে আমাকে একটু মেসেজ দিবা, স্যার আমারটা অ্যাকসেপ্ট করা হয়নি কেন, হ্যাঁ এরকম একটা মেসেজ দিবা। হয়তো আমার কোনো ফল্ট থাকতে পারে বা তোমার কোনো ফল্ট থাকতে পারে, কারণ অনেক সময় অনেকে সিরিয়াল নাম্বার লিখতে ভুলে যায়, আর সিরিয়াল নাম্বার না থাকলে আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ আমাকে মিলাতে হবে নামটা, কেমন। সো এটা একটা বিষয়, আগামীকাল সকাল থেকে শুরু হবে এবং তুমি করে যেতে পারবে। এই লিঙ্কটা তো এই গ্রুপে দেয়াই থাকবে, এই লিঙ্কটা এই গ্রুপে দেয়াই থাকবে। সো তুমি কালকে করো, পরশু করো, তোমার যখন খুশি করো। তবে নেক্সট ক্লাসটা মানে বৃহস্পতিবারের ক্লাসটা আমরা ওই নতুন গ্রুপে আপলোড করব বৃহস্পতিবার, আর এই গ্রুপে কোনো ক্লাস হবে না। দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট ক্লাস ইন দিস গ্রুপ, ওকে। আচ্ছা, এটা গেল একটা। সাথে ওই গ্রুপে আমি আমার ওই স্টুডেন্টের সেই থিসিসের লিঙ্কটা দিয়ে রাখবো। সো তোমার যদি ইচ্ছে হয় তুমি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমার নাম, ফোন নাম্বার দিতে পারো, নাও দিতে পারো, এবং দেখবা কোয়েশ্চেনিয়ার অনেকগুলো প্রশ্ন আছে এবং সবগুলো প্রশ্ন হচ্ছে এমসিকিউ, বাংলায় লেখা প্রশ্নগুলো, ইংলিশে না, বাংলায় লেখা এমসিকিউ প্রশ্ন। তুমি সেগুলোতে ক্লিক 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 করে 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 সাবমিট করে দিতে পারো, এবং সেগুলো প্রশ্নগুলো একটু পড়ে দেখো, কারণ ওই প্রশ্নগুলো তোমাকে সাহায্য করবে কিসের জন্য, ওই অ্যাসেটা লিখতে যে অনলাইন ক্লাস এবং ইন ক্যাম্পাস ক্লাসের মধ্যে কি ডিফারেন্স আছে না, ওদের প্রস অ্যান্ড কনসগুলো, এগুলো সব ওখানে পাবা। এটা গেল দ্বিতীয় বিষয়। নতুন গ্রুপে ওই সার্ভের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে তুমি করবা। তৃতীয় বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট বিষয় হচ্ছে যদি লিঙ্ক দেওয়া হবে, নতুন গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, তুমি ক্লিক করে মেম্বার হচ্ছ। সেকেন্ড বিষয় হচ্ছে সেই থিসিস পেপারের অংশটা তোমাকে দেওয়া হচ্ছে, তুমি সেটা চাইলে করবা, না চাইলে তুমি করবা না নতুন গ্রুপে, এটা গেল। থার্ড বিষয় হচ্ছে তুমি আমি কী জানি একটা বলতে চাইছিলাম, ভুলে গেছি যে আচ্ছা তোমার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু মনে রাখবা যে এটা অবশ্যই যেন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এটা যেন ওই যে তৃতীয় প্যারা যেটা আছে, যেখানে বলা হচ্ছে যে এমার্জেন্সের কথাটা বলা হচ্ছে, তোমার কলেজের টিচারকে একটু জিজ্ঞেস করে নাও ওই এমার্জেন্সির প্যারাটা দিয়ে ওনারা আসলে কী জানতে চেয়েছেন। ওনারা কি অনলাইন ক্লাসের কথা জানতে চেয়েছেন নাকি ইন ক্যাম্পাস ক্লাসের কথা জানতে চেয়েছেন? আর এমার্জেন্সি মানে তো কোনো কিছু শুরু হওয়া, এখানে কি ইম্পর্টেন্স বোঝাতে চেয়েছে নাকি অন্য কিছু বোঝাতে চেয়েছে? কারণ আমার ছোটো মাথায় ঢুকে নাই বিষয়টা, ওকে। আর তোমাদের বড় বড় মাথায় যদি ঢুকে তাহলে তোমরা ওটা আনসার করো, ওই প্যারাটা সম্পর্কে আমি কিছু জানি না। আর অতি অবশ্যই আমাকে কেউ প্লিজ কোনো স্ক্রিনশট পাঠাইও না, এই পেজ সেই পেজে কোনো স্ক্রিনশট পাঠাইও না, আমি কোনো কারেকশন করব না, কারণ এটা তোমার পরীক্ষার সময় আমি তোমাকে কোনো ধরনের হেল্প করব না। হ্যাঁ, তোমার যদি আইডিয়া লাগে, তোমার যদি মনে হয় যে স্যার আমাকে একটু বলেন স্যার অনলাইন ক্লাসে কী কী সুবিধা আছে বা অনলাইন ক্লাসে কী কী অসুবিধা আছে, এরকম যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে সাহায্য করব। আমি বলবো হ্যাঁ অনলাইন ক্লাসে এই সুবিধা এই অসুবিধা আছে, এরকম আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তোমার ওই শিটটা, তোমার ওই লেখার কাজটা, এটা কমপ্লিটলি তোমার। এটা করে দেয়া মানে হচ্ছে আমি তোমাকে নকলে সাহায্য করা, এবং আমি কখনো সেটা করব না, ওকে। বাই দেন স্যার, টেক কেয়ার।